ফ্যাসিস্ট ডিক্টেটর মুসোলিনির খুব অনুরাগী, এবং মুসোলিনি যেভাবে দলকে সংগঠিত করেছেন আমি সেইভাবে জামাত ইসলামীকে সংগঠিত করব। যারা জামাতপন্থী সফট অন জামাত এবং একেবারেই অজ্ঞ কিন্তু দল কানা। লাহোরে জামাতে ইসলামী এই আহমেদিয়া বা কাদিয়ানের 15,000 আহমেদিয়াকে হত্যা করে এই 2-3 দিনের ভেতরে 1953 সালে। তখন লাহোরে মার্শাল ল ডিক্লেয়ার করা হয়, ওলা পানিতে তারা মাছ ধরবে। বাংলাদেশে তো প্রকৃতপক্ষে প্রবলেমটা বুঝতে হবে বাংলাদেশে এখন দুইটা সরকার কাজ করছে, একটা মার্কিন পন্থী ডক্টর ইউনূসের সরকার আর একটা ভারত আওয়ামীপন্থী ওয়াকারুজ্জামানের সরকার। জামাত নিয়ে আমি কাজ করেছি, মানে আমার সব মিলে এই বাংলাদেশের ইসলামিক দল, ইসলামিক আন্দোলন, ইসলামিক রাজনীতি এগুলো নিয়ে আমি 40-50 বছর কাজ করেছি। অনেকগুলো লেখা লিখেছি, পপুলার এবং সিরিয়াস একাডেমিক, এবং কমপক্ষে 2টা বইতে আমি ইসলাম নিয়ে আলোচনা করেছি, আর একটা বই এডিট করেছি। আমি জামাতের পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটা ভেতর থেকে জানি। মৌলানা মওদুদি কবে করলেন, কেন করলেন, কি বললেন, কন্ট্রাডিক্ট কিভাবে করলেন, গণতন্ত্রের কিভাবে উনি বিরোধিতা করলেন, গণতন্ত্র যে আন ইসলামিক সে কথাও বললেন তিনি। মোটামুটি উনি দেখা করেছিলেন যখন দল করলেন 1941 সালে। উনার জন্ম সাউথ ইন্ডিয়াতে, মানে হায়দ্রাবাদের কাছে, এবং তিনি তেমন কোনো পড়াশোনা মৌলানা মওদুদি করেননি। উনি মোটামুটি হাই স্কুল পাস এবং কোনো মাদ্রাসায়ও পড়েননি। এবং উনার সঙ্গে উনি সাক্ষাৎ করেছিলেন কবি ইকবালের সঙ্গে, আবুল কালাম আজাদ যে ভারতের স্বাধীনতা সংগ্রামী মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, আবুল কালাম আজাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার পার্টির ম্যানিফেস্টো দেখিয়েছেন জামাত ইসলামী 1941 সালে উনি করেন। ওটা দেখে কবি ইকবাল বলেছিলেন তোমার দলটা তো যেভাবে তুমি বলছো দল চলবে, এটা তো একটা ফ্যাসিস্ট পার্টির মনে হচ্ছে একটা ভূমিকা, তুমি একটা ফ্যাসিস্ট পার্টি তৈরি করতে যাচ্ছ ইসলামের নামে। আবুল কালাম আজাদ একই কথা বলেছিলেন। এগুলো আমি বিভিন্ন তথ্যে পেয়েছি, অনেক 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 বই পড়ে পেয়েছি। মৌলানা মওদুদির প্রায় সব বই আমি পড়েছি উর্দু এবং ইংরেজিতে। সুতরাং মৌলানা মওদুদি নিজে গণতন্ত্রে বিশ্বাস করতেন না, তিনি আমিরাতে বিশ্বাস করতেন। আমির মানে ওই জন্য দলের কিন্তু আমির, প্রেসিডেন্ট না। আমির মানে যেমন ইউএইতে আমিরাত, রাজা। তো মৌলানা মওদুদি কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট কথাবার্তা বলেছেন, লিখেছেন। উনি অনেক লিখেছেন বলে আমাদের সৌভাগ্য, উনি একটা বলে আমি এটা তো বলি নাই এটা বলতে পারবেন না, ছাপার অক্ষরে ওগুলো প্রকাশিত। উনি 1941 সালে পার্টি করার পরে বইতে লিখেছেন আমি ইটালির ফ্যাসিস্ট ডিক্টেটর মুসোলিনির খুব অনুরাগী, এবং মুসোলিনি যেভাবে দলকে সংগঠিত করেছেন আমি সেইভাবে জামাত ইসলামীকে সংগঠিত করব। যারা জামাতপন্থী সফট অন জামাত এবং একেবারেই অজ্ঞ কিন্তু দল কানা, এদের সংখ্যা আমাদের দেশে অনেক বেশি। আপনি আওয়ামী লীগ সম্বন্ধে, শেখ মুজিবুর রহমান সম্বন্ধে যদি বলেন স্বাধীনতা ঘোষণা করে নাই, আওয়ামী লীগের আপনাকে লাঠি দিয়ে মারতে আসবে, দা দিয়ে মারতে আসবে, পারলে গুলি করেই মেরে ফেলবে। তারা আপনার সঙ্গে একমত পোষণ করবে না, তারা বলবে শেখ মুজিবুর রহমান, তারা তো বঙ্গবন্ধু বলে, বঙ্গবন্ধুই স্বাধীনতার মূল, উনি না হলে বাংলাদেশ হতো না। এই মিথ্যাচারটা তারা বিশ্বাস করে। জামাত ইসলামে যা তার সঙ্গে কথা বললেই মৌলানা মওদুদি বিশ্বে দিয়েছে নতুন, বিশ্বে এসেছে নতুন বাদ, মওদুদিবাদ, এটা আমরা ছাত্র জীবনে শুনতাম, সারা বিশ্বে উনি আলোড়ন করে দিয়েছে। এখন জামাত ইসলামী, আমি সংক্ষেপে বলি, উনি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছেন, এটা আবার অনেকে জানে না বলে গালাগালি করে, আমাকে বিশ্বাস করে না। মৌলানা মওদুদি সারা জীবন বলেছেন পাকিস্তান হবে না, ভালো না, মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে কাফির, মোহাম্মদ আলী জিন্নাহ ভালো মুসলমান নন। এবং মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা জানতাম, ছোটবেলা থেকে শুনেছি কায়েদে আজম বলা হতো। কায়েদে আজম মানে গ্রেট লিডার, ওটা জামাতিরা বলতো কাফিরে আজম মানে গ্রেট কাফির। এবং উনি পাকিস্তানের বিরোধিতা করতেন। আল্লাহর কি কাজ, 1947 সালে যখন পার্টিশন হচ্ছে তখন উনি পাঞ্জাবে ছিলেন, পাঠানকোট, ওয়েস্ট ইন্ডিয়ান পাঞ্জাব। ওইখানে যখন মুসলিম নিধন শুরু হলো, হিন্দু এবং শিখরা যখন মুসলমানদের মারলো, উনি জান নিয়ে পালিয়ে চলে আসলেন লাহোরে, পাকিস্তানে।
পাকিস্তান বিরোধী, পাকিস্তানের আশ্রয় নেই। আসার কিছুদিন পরে উনি একটা ফেতনা লাগিয়ে দিলেন যে কাদিয়ানি বা আহমেদিয়া এরা মুসলমান নয়, এদেরকে বা পাকিস্তানে থাকার অধিকার নেই। লাহোরে একটা কমিউনাল রায়ট হয়েছিল মৌলানা মওদুদির নেতৃত্বে। আপনারা একটা চেয়ারের হাতলটা ধরে শক্ত করে বসেন। লাহোরে জামাতে ইসলামী এই আহমেদিয়া বা কাদিয়ানির 15,000 আহমেদিয়াকে হত্যা করে এই 2-3 দিনের ভেতরে 1953 সালে। তখন লাহোরে মার্শাল ল ডিক্লেয়ার করা হয়। এই যে জেনারেল আজম খান লাহোরের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হন এবং হাইকোর্টের বিচারে মৌলানা মওদুদির ফাঁসি হয় এবং সৌদি আরবের অনুরোধে পাকিস্তান সরকার তাকে মাফ করে দেয় 53 সালে। তারপরে 1971 সালে তারা কি করলো? 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করলো এবং তাদেরই একজন মৌলানা আব্বাস আলী খান জামাতের প্রধান ছিলেন। 1991 সালে আমার বই লেখার কাজে ওনার কাছে ওনার ইন্টারভিউ নিতে যাই সে মগবাজারের জামাতের অফিসে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, জামাত ইসলামী তো 5-7% ভোট পায়, তা আপনারা ক্ষমতায় যাবেন কি করে? বলছে, আমাকে বলছেন উনি, ডক্টর হাশমি, আমরা কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাব? আমরা অন্য উপায়ে ক্ষমতায় যাব। এটা আমার বইতে লিখেছি। এবং উনি আমাকে একটা নেম কার্ড দিলেন। দেখেন ডিজেনারেশনটা দেখেন। এটা বললে তো বলবে আপনি ভুল বলছেন। আমি চ্যালেঞ্জ করি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, একটা তথ্য যদি ভুল দিয়ে থাকি, 1 কোটি টাকা পুরস্কার দেব যদি ভুল প্রমাণ করতে পারে আমাকে। আমার কোনো ম্যালিস নেই, আমি একাডেমিক হিসেবে বলছি। আব্বাস আলী খান আমাকে ওনার নেম কার্ড দিলেন। সে কার্ডে লেখা আব্বাস আলী খান বাংলা ইংরেজিতে 2 পৃষ্ঠায়, এবং সেখানে লেখা প্রাক্তন মন্ত্রী। আমি জিজ্ঞেস করলাম প্রাক্তন মন্ত্রী, তো ওই যে 71 সালে রাও ফরমান আলী যখন পূর্ব পাকিস্তানে, বাংলাদেশ যেটাই বলি, ওই সময় ওখানে একটা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে একটা নির্বাচন দেয় এবং ওখানে তারা মন্ত্রী পরিষদ গঠন করে। শিক্ষামন্ত্রী নাকি মন্ত্রী হয়েছিলেন আব্বাস আলী খান। তার গাড়িতে বোমা হামলা হয়েছিল, মুক্তিযোদ্ধারা হামলা করেছিল, উনি বেঁচে গিয়েছিলেন। ভালো কথা। 20 বছর পরে 1991 সালে উনি ওরা নেম কার্ড দিচ্ছেন আমাকে, সেখানে লেখা প্রাক্তন মন্ত্রী। তার মানে কোন রকম মানে ওইটাকে লুকিয়ে রাখবেন, পাকিস্তান না বলে মন্ত্রী হয়েছিলাম, ছি ছি ছি, এটা বলা উচিত না। এটাও উনি, ওই বুদ্ধিটাও তাদের হয়নি। তবে আমি যেটা মনে করি, জামাত ইসলামী সবসময় গণ আন্দোলনের বিরোধিতা করেছে। 47 সালে পাকিস্তানের বিরোধিতা, 71 সালে বাংলাদেশের বিরোধিতা, 86 হাসিনার সঙ্গে হাত মিলিয়ে খুনি এরশাদের পাঠানো নির্বাচনে অংশগ্রহণ করা, ডিক্টেটরশিপকে লেজিটিমেসি দিলেন। পাকিস্তানে যখন সামরিক অভ্যুত্থান হল 77 সালে, জিয়াউল হক ক্ষমতা নিলেন, উনি জিয়াউল হককে সম্পূর্ণ সমর্থন করলেন, কেন জিয়াউল হক নিজেও জামাত ইসলামী করতেন। তারা তখন নিজামে মুস্তাফা নামে পাকিস্তানে একটা নিজাম চালু করলেন, শরিয়া ভিত্তিক আইন চালু করলেন। এখন পাকিস্তানের বাদ বাকিটা ইতিহাস। আপনারা জানেন পাকিস্তানে কি ধরনের আইন কানুন আছে, ইসলামের নামে কিরকম ব্যাকওয়ার্ড একটা দেশ। সেই জামাত ইসলামী এখন কদিন আগে বললো তারা নির্বাচন করবে। খালেদা জিয়ার সময় তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলালো। জামাত ইসলামের সঙ্গে আমার একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, ওরা সবসময় ভুল সিদ্ধান্ত নেয় এবং এটাই কিন্তু আমাদের জন্য একটা অ্যাসেট। জনগণ যেদিকে তারা তার বিপরীতে, এটা একটা ফর্মুলা। তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে খালেদা জিয়ার বিরুদ্ধে 91 সাল থেকে আন্দোলন করলো। এটা বুঝতেও পারলো না যে তোফায়েল আহমদ এবং হাসিনা তাদের সঙ্গে কোলাকুলি করছেন, আর আমির হোসেন আমু এরাই তো একদিন তাদেরকে জবাই করবে। এটা দেখেন তারা বুঝতেও পারলো না। বিএনপির বিরুদ্ধে গেল, তারপর আবার বিএনপির সঙ্গে আসলো। তারপরে কদিন আগে তারা বলল নির্বাচন করতে হবে, নির্বাচন ডিসেম্বর মাসে চাই, ডিসেম্বরেই করতে হবে, খুব তোড়জোড় করে। তারপরে গত 1 মাস ধরে আমরা শুনলাম, প্রায় 20-25 দিন একটা ধোঁয়া উঠলো যে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সেখানে হেফাজতে ইসলাম, যারা কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাও বলল পিআর পদ্ধতি কি? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক নির্বাচন। উদ্ভট ব্যাপার, যে দেশে 150-200 পার্টি, 147টা পার্টি তাদের ওই জন্য কি বলে নিবন্ধনের জন্য আবেদন করেছে। 200 পার্টি থাকলে সে দেশে আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম কি করে করবেন? জনগণের সঙ্গে কাকে তারা ইলেক্ট করছে জানে না। ওই উদ্ভট পরিকল্পনাটা আসলো ডক্টর আলী রিয়াজের কাছ থেকে
ডক্টর ইউনূসের উপদেষ্টা, এবং এর পেছনে রয়েছেন আমি বিশ্বাস করি জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানরাও চাচ্ছে একটা গন্ডগোল বাঁধিয়ে কোনোভাবে দেশে নির্বাচনটা বন্ধ করে দাও, মার্শাল ল করো, ভারতপন্থী একটা সরকার বানাও। এবং অনেকেই ওয়াকারুজ্জামান তো নির্বাচন চাচ্ছে, আরে বাবা চাচ্ছে, কিন্তু ওই এই এর পেছনে উস্কানিটা তাদের, ভারতপন্থীদের। তারা চায় যে বাংলাদেশ একটা ইনস্টেবল একটা দেশ হয়ে যাক, এই ইনস্টেবিলিটি থাকবে, গোলা পানিতে তারা মাছ ধরবে। বাংলাদেশে তো প্রকৃতপক্ষে প্রবলেমটা বুঝতে হবে বাংলাদেশে এখন দুইটা সরকার কাজ করছে, একটা মার্কিন পন্থী ডক্টর ইউনূসের সরকার, আর একটা ভারত আওয়ামী পন্থী ওয়াকারুজ্জামানের সরকার। যে জন্য এদের ভিতরে এক ধরনের সন্ধি আছে, পিসফুল কোএক্সিস্টেন্স হচ্ছে, আবার দ্বিমতের প্রচন্ড অবকাশ। যেমন ডক্টর ইউনূসের সাহস হচ্ছে না বলেন যে ওয়াকারুজ্জামানের এই ধরনের কথা বলা উচিত না, কবে নির্বাচন হবে ইউনিফর্ম পরে এটা বললে এটা আর্মি অ্যাক্টে সিডিশন। 1952 সালের বাংলাদেশ আর্মি অ্যাক্ট, পাকিস্তান থেকে যেটা আমরা ইনহেরিট করেছি, সেখানে বলা আছে কোন ইউনিফর্মধারী লোক যদি কোনো সিভিলিয়ান কোন পলিটিক্যাল ব্যাপারে স্টেটমেন্ট দেয় তার চাকরি চলে যাবে, এন্ড ইট ইজ অ্যান অফেন্স। কিন্তু আমি সংক্ষেপে বলছি, এখন শেষ করছি। ডক্টর ইউনূসের সাহস হলো না, উনি একটা বক্তৃতায় পরোক্ষভাবে বললেন। অনেকে এখন এখতিয়ার বহির্ভূত কথাবার্তা বলে, মানে ইনওয়েন্ডো হচ্ছে যে ওয়াকারুজ্জামান এই যে কবে নির্বাচন হবে না হবে, বিডিআর হত্যার নাকি সমস্ত বিচার হয়ে গেছে, এগুলো কিছু করা যাবে না। তিনি এই যে বিডিআর হত্যার ব্যাপারে আপত্তি করার জন্য ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে এখন ঢাকা ক্যান্টনমেন্ট সহ সব ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করেছেন, পার্সোনা নন গ্রাটা। তো দেশ একটা সংঘাতের দিকে যাচ্ছে, এবং সেই সময় জামাত ইসলামী বলছে দেশে মবক্রেসি চলছে। এই পরিস্থিতিতে আমরা স্বৈরাচার হাসিনার আমলে যেমন রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম নির্বাচন প্রতিহত করার জন্য, উনি এই কথাগুলি বলেছেন আমাদের রাস্তায় নামতে হবে। এগুলো কিসের লক্ষণ? অশনির সংকেত, অশুভ লক্ষণ। এবং জামাত ইসলামীকে আমি বিশ্বাস করি না। যারা জনগণ যেদিকে যায় তার উল্টা দিকে যায়, তারা কোনো গণতান্ত্রিক দল নয়, তারা কোনো ইসলামী দল নয়। এই যে দেওবন্দ ওলামা বা আপনার কওমি মাদ্রাসা ঘরানা, আমরা তো ভদ্রতা করে আবুল আলা মওদুদীকে মৌলানা মওদুদী বলি, তারা কিন্তু মিস্টার মওদুদী বলে। তারা বলে মিস্টার মওদুদীজ নিউ ইসলাম, এটা হচ্ছে জামাত ইসলামী, তাদের সঙ্গে আদায় কাজ করার সম্পর্ক। তো সুতরাং এই যে আমরা অনেকেই মনে করছি জামাত ইসলামী একটা ইসলামিক শাসন ব্যবস্থা চালু করবে, তাহলে তারা জেনারেল জিয়াউল হকের পেছনে যেত না। এবং এখন যে কথাগুলো বলছেন, আমি তো এত ভয় পাচ্ছি যে বাংলাদেশে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে নিয়ে যাবে, এবং তার পেছনে ইন্ধন যোগাচ্ছেন প্রাক্তন জাসদ সদস্য ডাক্তার, মেডিকেল ডাক্তার শফিকুর রহমান। এটা কোনো ভালো লক্ষণ না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।